আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন প্লাস 390। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতের সকালে বা বিকেলে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। তো শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকে আমি ভাপা পিঠা এবং ভাপা পিঠা দুধে ভিজানোর রেসিপিটা দেখাবো। আর ভাপা পিঠাটা দুধে ভিজিয়ে খেতে অসম্ভব মজার হয়। আর এই দুধে ভিজানো ভাপা পিঠার রেসিপিটা আপনারা দুধ ভাপাও বলতে পারেন। দুধ ভাপা পিঠাটা কতটা মজার একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই দুধ ভাপা রেসিপিটা আমাদের টাঙ্গাইল জেলায় তৈরি করা হয়ে থাকে। খুবই সহজ এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে পারফেক্টভাবে ভাপা পিঠা এবং দুধ ভাপা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি ভাপা পিঠা কলসেই তৈরি করে দেখাবো। তাই একটি কলস নিয়েছি। এই কলসটাতে কলসের অর্ধেক পরিমাণে পানি নিয়েছি। তবে খুব বেশি পানি নেওয়া যাবে না। অতিরিক্ত পানি নিলে পানি ফুটে পিঠার গায়ে পানি লেগে যাবে আর পিঠাটা আটার মতো দলা বেঁধে যাবে। পিঠা খেতে ভালো লাগবে না। এখন আমি একটি জালি ব্যাগ নিয়েছি আর জালি ব্যাগটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই জালি ব্যাগটা কলসের মুখটাতে এইভাবে বেঁধে দিচ্ছি, যাতে করে ছোট কিংবা বড় পিঠা বানালেও কলসের ভেতরে পিঠা না চলে যায়। আর এইভাবে জালি ব্যাগ বেঁধে নিলে পিঠাও সুন্দর হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নিচ্ছি। আর পানি ফুটতে ফুটতে পিঠা তৈরি করে নেব। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে 5 কাপ পরিমাণের চাউলের গুঁড়া নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। প্রথমে লবণের সাথে চাউলের গুঁড়াটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা আমি আতপ চাল ও ভাত রান্না করার চাল মিক্স করে গুঁড়ো করে নিয়েছি। তবে এখানে আতপ চালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। এই দুটো চাল একসাথে মিক্স করে গুঁড়ো করলে পিঠা ভালো হবে আর পিঠা খেতে খুবই ভালো লাগবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে চাউলের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পানির পরিমাপটা বলছি না, চাউলের গুঁড়াতে পানিটা ভালোভাবে মেশানো হয়েছে কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে চাউলের গুঁড়োতে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর চাউলের গুঁড়োটাতে মুষ্টিবদ্ধ করলে এরকম দলার মতো সৃষ্টি হয়, তখন বুঝতে হবে যে চাউলের গুঁড়োটা পানির সাথে মেশানো হয়েছে। এখন 4 থেকে 5 মিনিট পর এ ধরনের একটি চালনির সাহায্যে আমি চালের গুঁড়োটা চেলে নিচ্ছি। চাউলের গুঁড়ো অল্প অল্প করে দিচ্ছি আর চেলে নিচ্ছি। আর সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। দেখুন চালের গুঁড়াটা চেলে নেওয়ার পর এরকম দানা দানা হয়েছে। এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। আর গুড়টা কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কুড়ানো, নিয়েছি চেলে রাখা চাউলের গুঁড়ো। পিঠা বানানোর জন্য এরকম একটি মাটির ছাঁচ নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম মাটির ছাঁচ না থাকে তাহলে যে কোনো ধরনের বাটিতে পিঠাটা তৈরি করতে পারবেন। আমি এখানে একটি বাটিতে কিছুটা পানি নিয়েছি আর এখানে সুতি একটি কাপড় নিয়ে পিঠাটা বানানোর আগ পর্যন্ত ভিজিয়ে রাখবো। তবে যে কাপড় দিয়ে পিঠাটা তৈরি করেন না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন সুতি হয় আর সেই কাপড়টা থেকে কোনো প্রকারের রং না ওঠে। এখন এই মাটির ছাঁচটাতে কিছুটা চালের গুঁড়ো দিয়ে মেখে মুছে নিচ্ছি। এইভাবে চালের গুঁড়ো দিয়ে মুছে নিলে পিঠাটা ভাপে দেওয়ার সময় কখনোই ছাঁচের গায়ে লেগে থাকবে না। এবার পিঠা তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা চাউলের গুঁড়ো দিচ্ছি, তারপর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়টা একটু বেশি দিয়েছি। গুড় বেশি দিলে পিঠা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো, আবারও চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, চেপে চেপে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না আর পিঠা ভাপ হতে সময় বেশি লাগবে। এরপর পানিতে ভেজানো কাপড়টা ভালো করে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর পিঠার উপরে কাপড়টা দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। আর কলসে যে পানিটা দিয়েছি পানিটা ফুটে উঠেছে।
এখন এই ভাপা পিঠাটা আস্তে করে কলসের উপর বসিয়ে দিচ্ছি আর পিঠার এই ছাঁচটা তুলে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার একটি পিঠা হয়ে গেছে আর এক একটা পিঠা ভাপ দিতে হবে পিঠার আকার বুঝে। আমার এই পিঠাটা ভাপ হতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আর ভাপা পিঠা মজাদার এবং পারফেক্টভাবে তৈরি করতে হলে একটু সময় নিয়ে ভাপ দিতে হবে। ভাপা পিঠা একটু সময় নিয়ে ভাপ দিলে পারফেক্ট হবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমার আরও একটি পিঠা হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু গরম কাপড় থেকে ছাড়িয়ে নিতে হবে। পিঠা ঠান্ডা হয়ে গেলে কাপড়ে লেগে যেতে পারে। আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার এই সবগুলো ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। তবে এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়েছে। এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখন এই ভাপা পিঠা দিয়েই দুধ ভাপা তৈরি করে দেখাবো। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন খুব ভালো করে গুড়টা জাল করে নিচ্ছি। গুড়টা 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে গুড় ঠান্ডা করে নেব। এবার চুলায় একটি পাত্রে 2 কেজি ফুল ক্রিম গরুর দুধ জাল করে নিয়েছি আর দুধটা জাল করে ঘন করে 1.5 কেজি করে নিয়েছি। এবার জাল করে রাখা ঠান্ডা গুড়টা দিয়ে দিচ্ছি। আগে থেকে গুড় ভালো করে জাল করে ঠান্ডা করে নিলে কখনোই দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি আবারও দুধটা জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর দুধটা জাল হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। ভাপা পিঠা ভেজানোর জন্য 2টি বাটি নিয়েছি। বাটিতে ভাপা পিঠা দিয়ে দিচ্ছি। এবার গুড়ের সাথে জাল করা গরম দুধটা দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা ভেজানোর সময় দুধটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ভাপা পিঠা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভাপা পিঠা ফুলে ডাবল হয়ে যাবে। তাই পিঠাটা ডুবিয়ে পিঠাটা ভেজাতে হবে। ভাপা পিঠাতে গুড় থাকার কারণে দুধে একটু কম গুড় লাগবে। খুব বেশি গুড় দিলে মিষ্টি হয়ে যাবে। আর এই ভেজানো পিঠাটা ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দুধে ভেজানো দুধ ভাপা পিঠা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই পিঠার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।